হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। আমাদের লোকাল অ্যানেস্থেটিক শেষ হয়ে গেছিল না? ইয়েস ম্যাম, শেষ। আজকে জেনারেল অ্যানেস্থেটিকে আসি। জেনারেল অ্যানেস্থেশিয়া, জেনারেল অ্যানেস্থেটিক দেখো, তোমার জেনারেল অ্যানেস্থেটিক আসার আগে চিত্র। আগে কি ছিল? এই যে দেখো প্রথম ছবিটা বাম দিকের, সার্জন ইজ কাটিং উইথ হিজ বিগ স, এ ভেরি পেইনফুল অপারেশন অফ 17th century, a surgeon torturing his patient। মানে জেনারেল অ্যানেস্থেসিয়া আসার আগে অবস্থা ছিল ভয়াবহ সার্জারির। is the drugs which produce reversible loss of all sensation and consciousness। consciousness এবং sensation loss করে। general anesthetic was absent until mid 18th century। হ্যাঁ, 18th century তারপর mid 1842 তে ক্রফোর্ড ল ফার্স্ট ইথার দিয়ে অ্যানেস্থেসিয়া দেওয়া শুরু করে। ইথার, তাহলে প্রথম অ্যানেস্থেটিক ড্রাগ হচ্ছে ইথার। এবং পরবর্তীতে উইলিয়াম মর্টন 1846 এ নেক টিউমার অপারেশন করে ইথারের মাধ্যমে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তাহলে মিড 18th সেঞ্চুরির পরে তোমার প্রথম যেটা আসছে ক্রফোর্ড লং এর নাম মনে রাখতে হবে, উইলিয়াম মর্টন। এবং কত সালে ইথার প্রথম অ্যানেস্থেটিক এজেন্ট হচ্ছে ইথার। অবজেক্টিভ বা ইফেক্টস বা ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানেস্থেসিয়া হচ্ছে মনে রাখার জন্য আমি বলি সাই। সাই, হ্যাঁ, এস এর পর তিনটা এ, তারপর আই। সিডেশন উইথ আনকনশিয়াস, amnesia, analgesia, abolition of reflexes, and I for immobility along with muscle relaxants। মাসেল রিল্যাক্সেশন। তাহলে এইটা হচ্ছে দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স বা ইফেক্ট বলো বা অবজেক্টিভ অফ অ্যানেস্থেসিয়া। আমি কি জন্য অ্যানেস্থেসিয়া করব, কি কি পাইতে চাই? sedation with unconsciousness, amnesia, analgesia, abolition of reflexes, both somatic and autonomic, immobility and skeletal muscle relaxation, and all should be reversible and controllable। অবশ্যই কন্ট্রোল থাকতে হবে, অ্যানেস্থেটিক্স এর হাতে এটা কন্ট্রোলে থাকতে হবে, এবং শুড বি রিভার্সিবল। একটা আইডিয়াল অ্যানেস্থেটিকের ক্রাইটেরিয়া কি কি হওয়া উচিত? রিটেনে আসে। এবার যেমন আসছে একটা আইডিয়াল সিলেক্টিভ হিপনোটিকের ক্রাইটেরিয়া কেমন হওয়া উচিত। তো আইডিয়াল যখন রিটেনে আসে তখন 5-6টা পয়েন্ট টিচাররা দেখতে চায়, নট 2-3টা পয়েন্ট। হ্যাঁ, ওভাবে লিখবা এবং ইম্পর্টেন্ট পয়েন্ট গুলা বিশেষ করে খেয়াল করবা। It should be pleasant and non-irritating, should be non-inflammable, non-explosive. Induction and recovery should be pleasant, smooth, fast with no after effect। ইন্ডাকশন মানে হচ্ছে যখন আমি অ্যানেস্থেসিয়াটা দিব, এটা হচ্ছে ইন্ডাকশন। তারপর যখন অ্যানেস্থেটিক প্রসিডিউরটা কন্টিনিউ চলবে ডিউরিং দ্য সার্জারি হোল প্রসেস, মানে সার্জারি যতক্ষণ চলবে ততক্ষণ যখন অ্যানেস্থেটিকটা আমি ধরে রাখবো, সেটা হচ্ছে মেইনটেনেন্স। এবং সার্জারি শেষ হয়ে গেলে আমি আবার পেশেন্টকে রিকভার করব। তাহলে ইন্ডাকশন এবং রিকভারি হতে হবে। মানে একটা প্লেন হচ্ছে কোথায়, প্লেন যখন আকাশে ওড়ে তখন রিস্ক কোন সময়টা, ওঠার সময়টা এবং নামার সময়টা, ঠিক তাই ইন্ডাকশনের সময় এবং রিকভারি সময়। মেইনটেনেন্স তো চলেই। হ্যাঁ, ইন্ডাকশন এবং রিকভারিটা প্লিজেন্ট, স্মুথ এবং ফাস্ট উইথ নো আফটার ইফেক্ট। ইট শুড প্রোভাইডেড অ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া, ইমোবিলিটি, মাসেল রিল্যাক্সেশন, এবং থেরাপিউটিক ইন্ডেক্স শুড বি হাই। তারপর হচ্ছে শুড নট এফেক্ট দ্য ভাইটাল অর্গান, হার্ট, লিভার, ব্রেন, কিডনি, এগুলোতে এফেক্ট হতে হবে না। শুড বি পোটেন্ট এনাফ দ্যাট লো কনসেন্ট্রেশন ইজ নিডেড and oxygenation of the patient does not suffer। যেন অল্প কনসেন্ট্রেশন লাগে, এতটাই পোটেন্ট থাকতে হবে, এবং পেশেন্টের অক্সিজেনেশন যেন হ্যাম্পার না হয়। শুড বি চিপ, স্টেবল এবং ইজিলি স্টোরড। দিস আর দ্য ক্রাইটেরিয়া অফ আইডিয়াল অ্যানেস্থেটিক্স। নেক্সট আসো ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া। শর্ট নোট আসে পরীক্ষায়, জিজ্ঞাসা করে যে ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া বলতে কি বোঝো। ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া হচ্ছে গিয়ে অনেকগুলো অ্যানেস্থেটিক এজেন্ট আমি দিব, প্রত্যেকটার আলাদা আলাদা পারপাস আছে, এবং সবগুলা মিলে তোমার ডিজারেবল কোয়ান্টিটি অফ আনকনসিয়াসনেস, অ্যানালজেসিয়া এবং মাসেল রিল্যাক্সেশন প্রডিউস করবে, যেটা কিনা পেশেন্টের জন্য এবং সার্জনের জন্য দুজনের জন্যই বেনিফিশিয়াল।
এই কথাটা মানে বাংলায় বুঝায় বললে এভাবে বলতে হবে যে অ্যানেস্থেটিক এজেন্ট আমি অনেকগুলা ড্রাগ ইউজ করি যেখানে প্রত্যেকটা ড্রাগই তার স্পেসিফিক পারপাস ফুলফিল করবে এবং ডিজায়ারেবল কোয়ান্টিটি তারা আনকনসিয়াসনেস, অ্যামনেসিয়া, অ্যানালজেসিয়া, মাসল রিল্যাক্সেশন পাবে, যেখানে কিনা পেশেন্ট এবং সার্জনের বেনিফিশিয়াল ইফেক্ট হবে, মিনিমাম ডিস্টারবেন্স হবে। এটা হচ্ছে ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া। Anesthesia in which each drug selected for one specific purpose and the whole combination provided desirable quantities of unconsciousness, analgesia, muscle relaxation, which is most effective and comfortable, but minimum disturbance of the patient and best operating condition of the surgeon. Operating conditionটা যেন ভালো হয় সার্জনের জন্য সেই জিনিসটা প্রোভাইড করবে ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া। তাহলে এখানে বলতেছে অনেকগুলো ড্রাগের কম্বিনেশন ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া। কি কি? একটা হচ্ছে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন। প্রথমে হচ্ছে অ্যানেস্থেসিয়া আগে কিছু ওষুধ দিতে হবে, এটাও ব্যালেন্স অ্যানেস্থেসিয়ার পার্ট। প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, দেন ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া, দেন মেইনটেনেন্স অফ অ্যানেস্থেসিয়া, দেন রিকভারি। এগুলা সবগুলা মিলেই হচ্ছে ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া। প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া আমরা ইউজুয়ালি থায়োপেন্টাল সোডিয়াম এবং প্রোপোফল দিয়ে করি। মেইনটেনেন্স অফ অ্যানেস্থেসিয়া নাইট্রাস অক্সাইড, হ্যালোথেন, তারপরে ইনহ্যালেশনাল অ্যানেস্থেটিক দিয়ে আমরা করি ইউজুয়ালি। আর পরবর্তীতে মাসেল রিল্যাক্সেশন হতে হবে প্রপার। আরেকটা পার্ট আমি লিখি নেই, সেটা হচ্ছে রিকভারি। সবগুলা মিলেই হচ্ছে ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া। আচ্ছা লিখছি এটা পরে। অ্যান্ড রিকভারি, ঠিক আছে। রিকভারিতে আমি মেইনটেনেন্সটা তুলে ফেলবো এবং মাসেল রিল্যাক্সেশনকে রিভার্স করব। রিল্যাক্সেশনের জন্য, মাসেল রিল্যাক্সেশনের জন্য আমরা পড়ছি অলরেডি কি ধরনের ড্রাগ আমরা ইউজ করি, এএনএস চ্যাপ্টারে পড়ছি নন ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেন্টস। এই নন ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেন্টস হচ্ছে কি কি ছিল? প্যানকুরোনিয়াম, রোকুরোনিয়াম, ভ্যাকুরোনিয়াম। এগুলো হচ্ছে নিউয়ার ড্রাগস। ওল্ডার ড্রাগ ছিল ডিটিউবোক্লোরাইন, গ্যালামিন। ডিটিউবোক্লোরাইন, গ্যালামিন এখন আর ইউজ হয় না। ডিটিউবোক্লোরাইন কেন ইউজ হয় না? এই যে পরীক্ষার সময় জিজ্ঞেস করছে যে ডিটিউবোক্লোরাইন হিস্টামিন রিলিজ করে, হ্যাঁ অ্যাডভার্স ইফেক্ট অনেক বেশি, হিস্টামিন রিলিজ করে, তো এটা এখন ইউজ হয় না। তো এখন কোনগুলো ইউজ হয়? প্যানকুরোনিয়াম, রোকুরোনিয়াম, ভ্যাকুরোনিয়াম, এগুলো মাসেল রিল্যাক্স করে। কি ধরনের মাসেল রিল্যাক্স করে? বড় বড় মাসেল গুলা, যেমন অ্যাবডোমিনাল মাসেল, পেলভিক মাসেল। তাহলে বড় লং সার্জারি যেগুলো হয় অ্যাবডোমিনাল এবং পেলভিক অর্গানের সার্জারি, সেগুলোর ক্ষেত্রে আমরা মাসেল রিল্যাক্সেন্স হিসেবে প্যানকুরোনিয়াম, রোকুরোনিয়াম, ভ্যাকুরোনিয়াম ইউজ করি। আর এন্ডোট্রাকিয়াল ইন্টিউবেশন, ব্রঙ্কোস্কোপি, ল্যারিঙ্গোস্কোপি, এগুলো শর্ট সার্জারির ক্ষেত্রে আমরা ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেন্স, দ্যাট মিন্স সাক্সামেথোনিয়াম ইউজ করি। তারপরে মাসেল রিল্যাক্সেন্স আবার রিভার্স করব কি দিয়ে? যেগুলো নন ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেন্স যেমন প্যানকুরোনিয়াম, রোকুরোনিয়াম, সেগুলোকে রিভার্স করতে হবে নিওস্টিগমিন দিয়ে। এই জিনিসটা তোমরা অলরেডি পড়ছো যে নন ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেন্স কিভাবে কাজ করে। এনএম রিসেপ্টরের সাথে বাইন্ড করে, কম্পিট করে অ্যাসিটাইলকোলিনের সাথে করে, সে বাইন্ড করে, বাইন্ড করার পরে সে অ্যাসিটাইলকোলিনকে ডিপোলারাইজেশন হতে দেয় না, বাধা দেয়। তাই এই জন্য নাম হচ্ছে নন ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেন্স। ফলে মাসেলটা রিল্যাক্স হয়ে যায়, সোডিয়াম ঢুকে না স্কেলটাল মাসেলে, স্কেলটাল মাসেল তখন রিল্যাক্স হয়ে যায়, ডিপোলারাইজেশন হয় না। তারপরে আবার কি করতে হবে? নিওস্টিগমিন দিতে হবে। নিওস্টিগমিন দিলে কি হবে? নিওস্টিগমিন তোমার অ্যাসিটাইলকোলিন বাড়াবে, সে অ্যাসিটাইলকোলিন নিকোটিনিক এনএম এর সাথে বাইন্ড করে আবার ডিপোলারাইজেশন করে মাসেল রিল্যাক্সেশন করবে, সরি মাসেলকে আবার কন্ট্রাকশন করবে। তাহলে নিওস্টিগমিন হচ্ছে রিভার্স করার জন্য। হোয়াই নট ফাইসোস্টিগমিন? কারণ ফাইসোস্টিগমিনের নিকোটিনের প্রতি, নিকোটিনিক রিসেপ্টরের প্রতি অ্যাফিনিটি নাই, নিওস্টিগমিনের নিকোটিনিক রিসেপ্টরের প্রতি অ্যাফিনিটি আছে, এই কারণে নিওস্টিগমিনটা ইউজ করা হয়। এই কোশ্চেন উত্তরগুলো ভাইবার জন্য ইম্পর্টেন্ট, এগুলো ভাইবাতে একদম অহরহ মোস্ট কমনলি আস্কড কোশ্চেন। নেক্সট আসো প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন। রিটেনেও আসে, ভাইবাতেও আসে। প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে কি জিনিস সেটা? হ্যাঁ, এটা হচ্ছে তোমার হোয়াট আর সাম মানে এজেন্টস দ্যাট আর ইউজড ইন বিফোর সার্জারি, এগুলাকে বলা হচ্ছে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন। প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে কি কি ড্রাগ ইউজ হয় এবং কি কি পারপাস ইউজ হয়? অ্যানালজেসিয়ার জন্য আমরা প্যাথিডিন, ফেন্টানিল এগুলো ইউজ করি, নট মরফিন। প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে আমরা ওপিওয়েড অ্যানালজেসিক ইউজ করি, নট মরফিন। আমরা প্যাথিডিন দেই,
ফেন্টানিল দেই, সুফেন্টানিল, অ্যালফেন্টানিল এগুলো দিতে পারি, ফেন্টানিল গ্রুপের ড্রাগ, এবং প্যাথেডিন দিতে পারি। এংজাইটি রিডিউসের জন্য আমরা ডায়াজেপাম, মিডাজোলাম। মিডাজোলামের নাম আমরা অলরেডি পড়ছি, শর্ট অ্যাক্টিং, আলট্রা শর্ট অ্যাক্টিং বেনজোডায়াজেপিন, মিডাজোলাম। অ্যামনেশিয়া করে খুব বেশি, মিডাজোলাম প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন ইউজ করা হয়, ডায়াজেপাম ইউজ করা যায়। ব্রঙ্কিয়াল এবং স্যালাইভারি সিক্রেশন কমায় হচ্ছে অ্যাট্রোপিন। কার্ডিয়াক ডিপ্রেশন বা অ্যানেস্থেটিক ড্রাগ অ্যাট্রোপিন। আচ্ছা, এখানে দেখো, এখান থেকে আমার কোশ্চেন চলে যাবে অ্যাট্রোপিনে। অ্যাট্রোপিন হচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা? আসো? ইয়েস ম্যাম, শুনতে পাচ্ছি। অ্যাট্রোপিন হচ্ছে তোমার, আমি পুরোনো পড়াগুলো আবার তোমাদেরকে মনে করা দিই, কারণ অ্যাট্রোপিন হচ্ছে অ্যান্টিমাস্কারনিক ড্রাগ। অ্যাট্রোপিনের বলো, প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে অ্যাট্রোপিনের রোল বলো। এটাও কিন্তু খুব কমনলি আস্কড কোশ্চেন ভাইভাতে। হোয়াট আর দ্য রোল অফ অ্যাট্রোপিন ইন প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন? অ্যাট্রোপিনের ইউজ বলবা, ইউজ বললে জিজ্ঞেস করে তুমি বলবা যে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন ইউজ করা হয় ইউরাইটিস, ইউভিআইটিস, আইডাইটিস, চোখের ইনফ্ল্যামেটরি কন্ডিশন ইউজ করা হয়। অ্যাট্রোপিনের আরো ইউজ আছে তোমার, ওপিসি পয়জনিং ইউজ করা হয়। যখনই বলবা প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন অ্যাট্রোপিন ইউজ করা হয়, তখনই বলবে হোয়াট আর দ্য রোল অফ অ্যাট্রোপিন ইন প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন। প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন অ্যাট্রোপিনের রোল হচ্ছে ব্রঙ্কিয়াল সিক্রেশন, স্যালাইভারি সিক্রেশন, হ্যাঁ, এগুলো কমায়। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইট প্রিভেন্ট কার্ডিয়াক ডিপ্রেশন। এটা কি করে? এটা কি কার্ডিয়া করে? কার্ডিয়াক ডিপ্রেশন কে প্রিভেন্ট করে। অ্যানেস্থেটিক এজেন্ট গুলো হচ্ছে ইউজুয়ালি কার্ডিও ডিপ্রেসেন্ট। আগে থেকে আমি কার্ডিয়াককে স্টিমুলেন্ট করে রাখতেছি, কারণ অ্যানেস্থেটিক এজেন্ট যেটাই দিবা সবগুলো মোটামুটি কার্ডিও ডিপ্রেসেন্ট। তাহলে ইট প্রিভেন্ট কার্ডিয়াক ডিপ্রেশন বাই অ্যানেস্থেটিক ড্রাগ, এই জন্য অ্যাট্রোপিন ইউজ করা হয়। এই পয়েন্টটা টিচাররা একটু শুনতে চায়। তুমি যে সিক্রেশন কমাও, এটা সবাই বলবে, ব্রঙ্কিয়াল সিক্রেশন কমায়, স্যালাইভারি সিক্রেশন কমায়, হ্যাঁ, এই পয়েন্টগুলো সবাই বলবে। ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা টিচাররা শুনতে চায়, যে সবাই বলে না, এই ছেলেটা পারে কিনা বা এই মেয়েটা পারে কিনা দেখি, এটা হচ্ছে গিয়ে টু প্রিভেন্ট দ্য কার্ডিয়াক ডিপ্রেশন বাই অ্যানেস্থেটিক ড্রাগ। তারপরে অ্যাসিডিটি কমাবে, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, পিপিআই, H2 ব্লকার এগুলো কমায়। অ্যালার্জিক রিয়াকশন, অ্যান্টিহিস্টামিন, ক্লোরফেনিরামিন, অ্যান্টিহিস্টামিন গ্রুপের ড্রাগ ইউজ করা হয়। তারপর তোমার নশিয়া ভমিটিং প্রিভেনশনের জন্য তোমার অ্যান্টি ইমেটিক, ডমপেইডন, মেটোক্লোপ্রোমাইড। আচ্ছা, তোমাদের অ্যান্টি ইমেটিক মনে হয় পড়ানো হয় নাই না? বাদ চলে গেছে, না ম্যাম, পড়ানো হয়নি। নেক্সট ক্লাসে পড়াই দেবো। তাহলে ডমপেইডন, মেটোক্লোপ্রোমাইড এগুলো হচ্ছে নশিয়া ভমিটিং দেওয়া হয়। তাহলে এই দিজ আর দ্য ড্রাগস ইউজড ইন প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, এবং প্রত্যেকটা ড্রাগের কারণ কেন ইউজ করতেছি। নেক্সট আসো, যে জেনারেল অ্যানেস্থেটিক্স এর মেকানিজমটা কি বা হাইপোথেসিস কি। মেকানিজম অফ জেনারেল অ্যানেস্থেটিক ফুললি রিটেন কোশ্চেন, এটা ভাইভাতে এভাবে জিজ্ঞাসা করা হবে না, ইউজুয়ালি হয় না। অ্যানেস্থেটিক এজেন্ট গুলা কোরিলেটেড উইথ দ্য অয়েল গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট। এখন হায়ার দ্য সলিবিলিটি অফ দ্য অ্যানেস্থেটিক ইন অয়েল, দ্য গ্রেটার দ্য অ্যানেস্থেটিক পোটেন্সি। অয়েল মানে হচ্ছে লিপিড, ঠিক আছে, অয়েল গ্যাস পার্টিশন কোএফিসিয়েন্ট হচ্ছে লিপিড। লিপিডে যেগুলো মোট সলিবল সেগুলোর পোটেন্সি হচ্ছে বেশি। এটাকে বলা হচ্ছে যে লিপিড থিওরি, মানে অ্যানেস্থেটিক এজেন্টের পোটেন্সি ডিপেন্ডস অন ইটস অয়েল সলিবিলিটি। এটা হচ্ছে মায়ার ওভারটন কোরিলেশন। এটা কোরিলেশন করছে ফিজিক্যাল প্রপার্টির সাথে তার পোটেন্সির কোরিলেশন। তার মানে ফিজিক্যাল প্রপার্টি কি? অয়েল সলিবিলিটিটা পোটেন্সি বেশি হবে। এটা হচ্ছে লিপিড থিওরি। দেন প্রোটিন থিওরি, it based on the anesthetic potency is correlated to the ability of the anesthetic to inhibit the enzyme activity of a pure soluble protein. যেমন গাবা এর রিসেপ্টরের সাথে কিছু কিছু অ্যানেস্থেটিক এজেন্ট বাইন্ড করে। অ্যাকচুয়ালি রিসেপ্টর থিওরি মানে, প্রোটিন থিওরি মানে ড্রাগস বাইন্ডস টু দ্য অ্যানেস্থেটিক ড্রাগ বাইন্ডস টু দ্য রিসেপ্টর, অথবা তার এনজাইম অ্যাক্টিভিটিকে ইনহিবিট করে কাজ করে। এনজাইম এক ধরনের প্রোটিন, তাহলে এটাকে বলছে প্রোটিন থিওরি। আইদার রিসেপ্টর হচ্ছে প্রোটিন, তাহলে রিসেপ্টরের সাথে বাইন্ড করবে অথবা এনজাইমকে ইনহিবিট করে কাজ করে। এই থিওরিটা হচ্ছে প্রোটিন থিওরি। আর বাইন্ডিং থিওরি, অ্যানেস্থেটিক এজেন্ট বাইন্ড টু দ্য হাইড্রোফোবিক পোরশন অফ দ্য আয়ন চ্যানেল। এটাও বলতেছে যে এইভাবেও কাজ করে। তাহলে অ্যানেস্থেটিক এজেন্টের থিওরি যদি আসে, হাইপোথিসিস, মেকানিজম বা থিওরি গুলা কি কি, তাহলে এই তিনটা থিওরি। এটা রিটেন বেসড কোশ্চেন সম্পূর্ণ।
mechanism of anesthetic drug যেমন IV anesthetic binds with the GABA A receptor, ক্লোরাইড চ্যানেল ওপেন করে, CNS ডিপ্রেশন করে, হাইপারপোলারাইজেশন করে, হ্যাঁ, ইনহেল এবং সাম IV anesthetic, এটা একটা মেকানিজম। আবার তোমার কিছু কিছু আছে যে গ্লাইসিন গেটেড ক্লোরাইড চ্যানেলের প্রতি সেন্সিটিভিটি বেশি, গ্লাইসিন, গাবা, গ্লাইসিন সবই হচ্ছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, ফলে ব্রেইনে ইনহিবিশন হবে, CNS ইনহিবিশন হবে। আবার তোমার কেটামিন, নাইট্রাস অক্সাইড, এগুলো হচ্ছে তোমার NMDA রিসেপ্টরের সাথে বাইন্ড করে এবং NMDA রিসেপ্টরকে ব্লক করে। NMDA কি ধরনের রিসেপ্টর? গ্লুটামেট রিসেপ্টর, এক্সাইটেটরি। তাহলে এক্সাইটেটরি রিসেপ্টরকে ইনহিবিট করে, ফলে এক্সাইটেটরি ইম্পালসটা হয় না, CNS ডিপ্রেশন হয়। তারা মাল্টিপল সাইটে নিউরনাল ডিপ্রেস করে কাজ করে, অনেক সময় তারা পটাশিয়াম চ্যানেলকে অ্যাক্টিভেট করে হাইপারপোলারাইজ করে কাজ করে। তাহলে অনেক ভাবে তারা কাজ করে, মেকানিজম একটা নির্দিষ্ট ভাবে বলা যায় না যে এই ড্রাগটা এই মেকানিজমে কাজ করে। সবগুলো জেনারেল অ্যানেস্থেটিক এই একটা নির্দিষ্ট মেকানিজমে কাজ করে তা না, জেনারেল অ্যানেস্থেটিক অনেক ধরনের আছে, অনেক ভাবে কাজ করে। ঠিক আছে, থিওরি হিসেবে বললে ওই কোশ্চেন, আর যদি মেকানিজম হিসেবে বলে যে জাস্ট লেখো যে মেকানিজম অফ জেনারেল অ্যানেস্থেটিক, তাহলে তোমার এই 5টা পয়েন্টই বলতে হবে। যেমন গাবা গ্লেটেড ক্লোরাইড চ্যানেল ওপেন করে কাজ করে, তোমার গ্লাইসিন গেটেড ক্লোরাইড চ্যানেল ওপেন করে কাজ করে, NMDA রিসেপ্টর ব্লক করে কাজ করে, মাল্টিপল সাইটে নিউরাল ডিপ্রেশন করে, পটাশিয়াম চ্যানেলকে অ্যাক্টিভেট করে কাজ করে, হাইপারপোলারাইজেশন করে, মোট কথা CNS ডিপ্রেশন করে আলটিমেটলি। এই হচ্ছে জেনারেল অ্যানেস্থেটিক্স এর মেকানিজম। ঠিক আছে, মেকানিজম আমার তাহলে রিটেন বেসড কোশ্চেন, এটা ভাইবাতে ইউজুয়ালি কি আস্ক করাই হয় না, আমি দেখি নাই যে জিজ্ঞাসা করছে, শুধু আলাদা করে কেটামিনটা জিজ্ঞাসা করে, এটা আমি তোমাদের পরে পড়াচ্ছি যখন দেখবো কেটামিনটা কিভাবে কাজ করে, NMDA রিসেপ্টরকে ব্লক করে কাজ করে। এই একটা লাইন একটু মনে রাখবা। তারপর আসো স্টেজ বা স্টেপস অফ অ্যানেস্থেসিয়া। একটা হচ্ছে ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া, মেইনটেনেন্স অফ অ্যানেস্থেসিয়া এন্ড রিকভারি। ফার্স্ট হচ্ছে ইন্ডাকশন। ইন্ডাকশন দেই আমরা কি দিয়ে? ইন্ডাকশন দেই আমরা থায়োপেন্টাল সোডিয়াম এবং প্রোপোফল, এছাড়াও আছে ইন্টারমিডিয়েট কেটামিন। দুইটা নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থায়োপেন্টাল সোডিয়াম, প্রোপোফল, ইন্টারমিডিয়েট কেটামিন। এই 4টা ড্রাগ এর নাম মনে রাখতে হবে ফর ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া। মেইনটেনেন্সের জন্য আমরা ইউজুয়ালি ইনহেলড অ্যানেস্থেটিক ইউজ করি, আর ইন্ডাকশনের জন্য আমরা ইউজুয়ালি IV অ্যানেস্থেটিক গুলা ইউজ করি। মেইনটেনেন্সের জন্য আমরা ইনহেলড অথবা লিকুইড ভ্যাপার, ইভাপোরেটিং যেগুলা, হ্যালোথেন, নাইট্রাস অক্সাইড হচ্ছে গ্যাস, একমাত্র গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড, হ্যালোথেন। তারপর হচ্ছে তোমার এছাড়াও মাসেল রিল্যাক্সেন্স ইউজ করতেছি, অ্যানালজেসিক ইউজ করতেছি, এগুলোর সাথে ইউজ করা হয়। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি আরো লিখি নাই। হ্যালোথেনের সাথে এনফ্লুরান, ডেসফ্লুরান, সিভোফ্লুরান, ফ্লুরান গ্রুপের ড্রাগ কিছু আছে, সেগুলো ইউজ করা হয়, নোটে দিয়ে দিব আমি তোমাদের, এটা লেখা হয় নাই। এগুলো হচ্ছে মেইনটেনেন্সের জন্য। তাহলে মেইনটেনেন্সের জন্য আমার কি কি ড্রাগ আছে? হ্যালোথেন, নাইট্রাস অক্সাইড এবং ফ্লুরান গ্রুপ, ফ্লুরান, সেভোফ্লুরান, এনফ্লুরান, মেথক্সিফ্লুরান, ফ্লুরান গ্রুপের ড্রাগ। তারপর সাথে আমরা মাসেল রিল্যাক্স করি, কিছু অ্যানালজেসিক দেই ওই সময়। রিকভারি পিরিয়ড, রিকভারি হচ্ছে আমি উইথড্রল করব, অ্যানেস্থেটিক ড্রাগ গুলা উইথড্র করব এবং মাসেল রিল্যাক্সকে আবার ঠিক করব, অ্যান্টি মাসেল রিল্যাক্সেন্স কি দিয়ে ঠিক করি? যেটা কিনা প্যানকুরোনিয়াম, রোকুরোনিয়াম, ভ্যাকুরোনিয়াম, সেই মাসেল রিল্যাক্সেন্ট গুলো যদি আমি দেই তাহলে নিওস্টিগমিন দিয়ে রিভার্স করি। আর যদি সাক্সামেথোনিয়াম দেই সেটা রিভার্স করার প্রয়োজন হয় না, এটা নিজে নিজে রিভার্স হবে, কারণ সাক্সামেথোনিয়াম নিজে নিজে ব্লাডে চলে গিয়ে মেটাবোলাইজড হবে প্লাজমা সিউডোকুলিনেস্টারেজ এনজাইম দিয়ে। তাহলে রিভার্স করতে হবে তোমার নন ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেন্স গুলা বাই নিওস্টিগমিন। এছাড়াও কিছু রিকভারি পিরিয়ডে আমরা কিছু অ্যানালজেসিক এবং অ্যান্টিমিটিক দিয়ে থাকি। তাহলে এগুলো দিয়ে আমার রিকভারি হচ্ছে। তাহলে ইন্ডাকশন হচ্ছে কি দিয়ে? 4টা ড্রাগ, থায়োপেন্টাল সোডিয়াম, প্রোপোফল, ইন্টারমিডিয়েট কেটামিন। মেইনটেনেন্স হচ্ছে কি দিয়ে? ইনহেল অ্যানেস্থেটিক দিয়ে, যেমন হ্যালোথেন, নাইট্রাস অক্সাইড এবং ফ্লুরান গ্রুপের ড্রাগ, এনফ্লুরান, সিভোফ্লুরান, মেথক্সিফ্লুরান, এগুলো আছে। এবং আরো মেইনটেনেন্স হচ্ছে আমি মাসেল রিল্যাক্স করে রাখবো, কিছু অ্যানালজেসিক দিব এই সময়। আর রিকভারি পিরিয়ড হচ্ছে উইথড্রল করব আমার ইনহেল অ্যানেস্থেটিক গুলা, আর মাসেল রিল্যাক্সেন্সটাকে আবার
রিভার্স করব বাই নিওস্টিকমিন, কিছু অ্যানালজেসিক এবং অ্যান্টিইমিটিক দিব রিকভারি পিরিয়ডে। তাহলে এই হচ্ছে আমার ইন্ডাকশন, মেইনটেনেন্স এবং রিকভারি। দেন আসো গুডেলস সাইন। হ্যাঁ, গুডেলস সাইন অফ অ্যানেস্থেসিয়া বা স্টেজ অফ অ্যানেস্থেসিয়া। 4 স্টেজ অফ, একটা অ্যানেস্থেটিক এজেন্ট যখন আমরা দেই 4টা স্টেজ সে পার করে, কিন্তু আমাদের এখনকার অ্যানেস্থেটিক খুব স্মুথ, এই 4টা স্টেজ যে একটার পর একটা পার করছে সেটা বোঝা যায় না। একটা স্টেজের সাথে একটা স্টেজ ওভারল্যাপ হয়ে যায় এবং সুন্দর করে পার হয়ে যায়, তো এটা বোঝা যায় না। কিন্তু ইথার অ্যানেস্থেটিক গুলাতে এই 4টা স্টেজ সুন্দর করে বোঝা যায়। এই জন্য বলা হচ্ছে যে এই সাইনগুলো হচ্ছে ইথার অ্যানেস্থেসিয়ার। এই 4টা স্টেজ অ্যাকচুয়ালি ইথার অ্যানেস্থেসিয়া, কিন্তু সবগুলো অ্যানেস্থেসিয়ার এই স্টেজগুলো পার হয় কিন্তু বোঝা যায় না। ইথারের ক্ষেত্রে এটা বোঝা যায়। এখন স্টেজগুলা কি, স্টেজের নামগুলো জানতে চাইবে ফার্স্টে। স্টেজ অফ অ্যানালজেসিয়া, স্টেজ অফ ডেলিরিয়াম বা এক্সাইটমেন্ট, সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া অ্যান্ড মেডুলারি প্যারালাইসিস। 4টা স্টেজ: স্টেজ অফ অ্যানালজেসিয়া, স্টেজ অফ এক্সাইটমেন্ট বা ডেলিরিয়াম, তারপরে সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া এবং লাস্ট স্টেজ হচ্ছে মেডুলারি প্যারালাইসিস। তাহলে আমরা কখন অ্যানেস্থেসিয়া করব? যখন স্টেজ 3তে যাবে, সার্জিক্যাল অ্যানেস্থেসিয়াতে যাবে, তখন আমরা সার্জারি করব। মেডুলারি প্যারালাইসিস আমি হইতে দিব না, ঠিক আছে? মেডুলারি প্যারালাইসিস পর্যন্ত যাইতে দিব না। এই যে 4টা স্টেজ, এটা গুডেলস ডিসক্রাইব করছিল, তাই নাম হচ্ছে গুডেলস সাইন অফ অ্যানেস্থেসিয়া। তাহলে ফার্স্ট হচ্ছে তোমার অ্যানালজেসিয়া। এখানে কি হবে, এটা কখন শুরু হবে? অ্যানেস্থেটিক এজেন্টটা দেওয়ার পর, স্টার্টস ফ্রম দ্য বিগিনিং অফ দ্য অ্যানেস্থেটিক ইনহেলেশন অ্যান্ড আপ টু লস অফ কনসাসনেস। কনসাসনেস লস হয়ে যাওয়া পর্যন্ত যে স্টেজটা, সেটা হচ্ছে বিগিনিং থেকে কনসাসনেস লস হয়ে যাওয়া পর্যন্ত স্টেজটার নাম হচ্ছে স্টেজ অফ অ্যানালজেসিয়া। পেইনটা চলে যাবে এখানে, পেশেন্ট কনসাস থাকবে, দেখতে পারবে, কিন্তু একটা ড্রিমি লাইক স্টেটে থাকবে সে। অ্যামনেসিয়া ডেভেলপ করবে, অ্যানালজেসিয়া ডেভেলপ করবে, রিফ্লেক্স এবং রেসপিরেশন নরমাল থাকবে এই স্টেজে। তাহলে এই স্টেজ হচ্ছে অ্যানালজেসিয়া প্রডিউস হবে, অ্যামনেসিয়া প্রডিউস হবে, তোমার পেশেন্ট কনসাস থাকবে, পেশেন্ট দেখতে পাবে কিন্তু ড্রিমি স্টেটে থাকবে, রেসপিরেশন রিফ্লেক্স অল আর নরমাল। তারপর যখন কনসাসনেস লস হয়ে গেল, তখন সে চলে গেল স্টেজ অফ ডেলিরিয়াম। It starts from loss of consciousness to the beginning of regular respiration. এই পর্যন্ত স্টেজটাকে বলি স্টেজ অফ ডিলিরিয়াম বা এক্সাইটমেন্ট। তার মানে বিগিনিং অফ রেগুলার রেসপিরেশন শুরু হওয়ার আগ পর্যন্ত, তার মানে এই স্টেজে রেসপিরেশনটা থাকে ইরেগুলার। তাহলে এখানে পেশেন্ট কনসাসনেস লস হয়ে যায় কিন্তু এক্সাইটমেন্ট দেখা যায়, পেশেন্ট শাউট করে, হোল্ড হিজ ব্রেথ, হ্যাঁ, এক্সাইটমেন্ট স্টেজে চলে যায়, মাসেল টোন বেড়ে যায়, jaw tightly closed, breathing jerky, রেসপিরেশনটা হয় জার্কি এই টাইপের। অনেক সময় এই স্টেজে ভমিটিং, ইনভলান্টারি মিকচুরেশন, ডেফিকেশন হয়ে যেতে পারে। এই স্টেজটা হচ্ছে খুব নশিয়া, ভমিটিংও হয় এই স্টেজে। তাহলে এখানে কি হবে, এক্সাইটমেন্ট থাকবে, পেশেন্ট শাউট করবে, তোমার মাসেল টোন বাড়বে, jaw tightly closed হবে, ব্রিদিং জার্কি হবে এবং ইনভলান্টারি ভমিটিং, মিকচুরেশন, ডেফিকেশন হতে পারে। এটা স্টেজ হচ্ছে স্টেজ অফ ডিলিরিয়াম। দিস স্টেজ ইজ নট ডিজায়ারেবল ফর আস। আমরা চাই যে এই স্টেজটা যত দ্রুত সম্ভব পার হয়ে যাক, পার হয়ে থার্ড স্টেজে চলে যাক। তাইলে which stage is not desirable? The stage of delirium বা excitement. দেখো এই স্টেজে আবার তোমার হার্ট রেট, বিপি রেস করে, পিউপিল ডাইলেট হয়। তাহলে দেখো, it is not desired for anesthesia. No operative procedure should be carried out during this stage. এই স্টেজে আমরা অবশ্যই কোনো অপারেশন শুরু করব না। নেক্সট স্টেজে যখন পেশেন্ট যাবে, নেক্সট স্টেজ হচ্ছে সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া। এখানে হচ্ছে তোমার রেগুলার রেসপিরেশন শুরু হবে আপ টু সিজেশন অফ স্পন্টেনিয়াস ব্রিদিং, মানে ওই স্টেজ পর্যন্ত আমি যাইতে দিব না, এই মধ্যেই রাখবো, সিজেশন অফ স্পন্টেনিয়াস ব্রিদিং পর্যন্ত যাইতে দিব না। এই যে অনসেট অফ রেগুলার রেসপিরেশন থেকে সিজেশন অফ স্পন্টেনিয়াস ব্রিদিং পর্যন্ত সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া। এই সার্জিক্যাল অ্যানেস্থেসিয়াকে আবার 4টা প্লেনে ভাগ করছে, প্লেন 1 2 3 4। প্লেন 1 এ হচ্ছে রোভিং অফ আইবল,
চোখটা ঘুরতে থাকবে, চারদিকে ঘুরতে থাকবে, রোভিং অফ আইবল। এবং দিস প্লেন এন্ডস হোয়েন আই বিকাম ফিক্সড। এখানে হচ্ছে লাইট অ্যানেস্থেসিয়া প্রডিউস হইলো, হালকা অ্যানেস্থেসিয়া হইলো। প্লেন 2, এখানে হচ্ছে কার্নিয়াল এবং ল্যারিঞ্জিয়াল রিফ্লেক্স লস হবে, রেগুলার রেসপিরেশনে পৌঁছাবে। তখন আমরা কি বলবো, এই স্টেজে আমরা সার্জিক্যাল প্রসিডিউর করব। তাহলে কোন স্টেজে আমরা সার্জিক্যাল প্রসিডিউর করব? সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া স্টেজ 3 এর প্লেন 2 তে। প্লেন 2 তে আমরা অ্যানেস্থেসিয়া করব, কারণ এই স্টেজে কি হবে, রেসপিরেশন রেগুলার হয়ে আসবে, কর্নিয়াল রিফ্লেক্স ল্যারিঞ্জিয়াল রিফ্লেক্স লস হয়ে যাবে, আই বল ফিক্সড হয়ে থাকবে। এই স্টেজে আমি সার্জিক্যাল প্রসিডিউরটা করতে পারি। প্লেন 3 তে কি হবে, পিউপিল স্টার্টস ডাইলেটিং, রাইট রিফ্লেক্স লস, শ্যালো ব্রিদিং, অ্যাসিস্টেড ভেন্টিলেশন ইজ নিডেড। এই সময় তোমার ভেন্টিলেশন লাগবে, আলাদা করে অ্যাসিস্টেড ভেন্টিলেশন। এই স্টেজে তোমার পেইনফুল সার্জারি গুলা চলবে, পেইনফুল সার্জারি গুলা প্লেন 3 তে চলবে, চালানো যাবে। প্লেন 4 হচ্ছে ইন্টারকস্টাল প্যারালাইসিস, শ্যালো অ্যাবডোমিনাল রেসপিরেশন, ডাইলেটেড পিউপিল। প্লেন 4 এ চলে আসতে দেওয়া যাবে না, প্লেন 4 এ আসা মানেই এটা পরের স্টেজ, মেডুলারি প্যারালাইসিস এর দিকে টার্ন নিচ্ছে। তাহলে আমার সার্জারি চালাতে হবে হচ্ছে প্লেন 2 প্লেন 3 তে। হ্যাঁ, প্লেন 3 তে আমরা ইউজুয়ালি পেইনফুল সার্জারি, হ্যাঁ লং সার্জারি এগুলো করব, শ্যালো ব্রিদিং হবে। এই সময় তোমার অ্যাসিস্টেড ভেন্টিলেশন লাগবে। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি দেখো বোল্ড করছি। তারপর মেইন তোমাকে জিজ্ঞেস করবে যে সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া তুমি কখন করবা, তুমি বলবা যে স্টেজ 3 সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া স্টেজে প্লেন 2 তে করব, প্লেন 3 তেও করা যায়। হ্যাঁ, প্লেন 4 এ অবশ্যই যেতে দিব না, কারণ প্লেন 4 এ গেলেই এটা পরবর্তী স্টেজে মানে মেডুলারি প্যারালাইসিস চলে আসবে। প্লেন 4 এ কি হবে, শ্যালো অ্যাবডোমিনাল রেসপিরেশন, ডাইলেটেড পিউপিল এন্ড ইন্টারকস্টাল প্যারালাইসিস। তারপর আসবে মেডুলারি প্যারালাইসিস, সেখানে কি হবে, সিজেশন অফ ব্রিদিং, রেসপিরেশন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, তার অ্যাসিস্টেড ভেন্টিলেশনও কাজ করবে না, ব্রিদিং বন্ধ হয়ে যাবে, এন্ড ফেইলার টু সার্কুলেশন এন্ড ডেথ, পিউপিল ওয়াইডলি ডাইলেটেড হয়ে যাবে, মাসেল টোটালি ফ্ল্যাভি হয়ে যাবে, পালস ভেরি থ্রেডি ইম্পারসিস্টেবল এবং ব্লাড প্রেশার ভেরি লো। তাহলে এই স্টেজ ইজ নট ডিজায়ার্ড, অবশ্যই ডিজায়ার্ড না, মেডুলারি প্যারালাইসিস দিব না আমরা, আমরা সার্জিক্যাল অ্যানেস্থেসিয়াতে রাখবো পেশেন্টকে। তাহলে হুইচ স্টেজ ইজ ডিজায়ার্ড, Stage 3 surgical anesthesia, plane 2 maximum, plane 3 which is stage is not desired, stage 2 এবং stage 4 medullary paralysis। stage 2 তে আমরা চাবো যে খুব স্মুথলি পার হয়ে যাক, stage 1 থেকে স্মুথলি stage 3 তে চলে যাক। আর ভালো আছো? কোথায় আছো এখন? আইতে আছো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, শুরু করছি। হ্যাঁ হ্যাঁ, আস্তে শুরু হচ্ছে, আপনি চিন্তা করেন না। গতকালকে দিদিরে নিয়ে যাও। গতকালকে দিদিছে বললো না। হ্যালো, আছো তোমরা? ইয়েস ম্যাম। তাহলে স্টেজ অফ অ্যানালজেসিয়া এখানে হচ্ছে তোমার ফার্স্টে বললাম, যেটা আবার বলি, স্টেজ হচ্ছে 4টা। গুডেল সাইন অফ অ্যানেস্থেসিয়া, স্টেজ অফ অ্যানালজেসিয়া, স্টেজ অফ ডেলিরিয়াম, সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া এন্ড মেডুলারি প্যারালাইসিস। স্টেজ অফ অ্যানালজেসিয়াতে কি কি হবে, অ্যানালজেসিয়া প্রডিউস হবে, অ্যামনেসিয়া প্রডিউস হবে, পেশেন্ট কনশাস থাকবে, তোমার রিফ্লেক্স গুলো নরমাল থাকবে কিন্তু পেশেন্ট ড্রিম স্টেটে থাকবে। তারপর হচ্ছে তোমার ডেলিরিয়াম, এখানে হচ্ছে এক্সাইটমেন্ট বা স্টেজ অফ এক্সাইটমেন্টে বলা যায়, এখানে হবে পেশেন্ট ডেলিরিয়াম স্টেজে বা এক্সাইটমেন্ট স্টেজে থাকবে। পেশেন্ট অনেক সময় শাউট করতে পারে, ব্রেথ হোল্ড করতে পারে। হ্যাঁ, এই সময়টা মাসেল টোন বেড়ে যাবে, জ টোন বেড়ে যায়, ব্রিদিং জার্কি হয়, হ্যাঁ রেসপিরেশনটা ইরেগুলার, ইনভলান্টারি ভমিটিং, মিকচুরেশন, ডেফিকেশন হয়।
স্টেজ অফ ডেলিরিয়াম বা এক্সাইটমেন্ট ইজ নট ডিজারেবল, আমরা চাই যে যত দ্রুত সম্ভব এই স্টেজটা পার হয়ে যায়। সার্জিক্যাল অ্যানেস্থেসিয়াতে গেলে আস্তে আস্তে রেগুলেশন মানে রেসপিরেশনটা রেগুলার হয়ে আসে। এটা কখন আসে রেসপিরেশনটা রেগুলার হয়ে? প্লেন 2 তে। প্লেন 1 এ হচ্ছে রোভিং অফ দ্য আইবল, ঠিক পরবর্তীতেই তোমার রেসপিরেশনটা রেগুলার হয়ে কর্নিয়াল রিফ্লেক্স আই ফিক্সড হয়ে যাবে, কর্নিয়াল রিফ্লেক্স ল্যারিঞ্জিয়াল রিফ্লেক্স লস হবে। এই সময় আমরা সার্জারি পারফর্ম করব। এবং প্লেন 3 তে গেলে আরেকটু ডিপ অ্যানেস্থেসিয়া হবে। প্লেন 3 তে যে পিউপিল ডাইলেট হওয়া শুরু করবে, পুরোপুরি ডাইলেট হচ্ছে না, লাইট রিফ্লেক্স লস, ব্রিদিংটা আস্তে করে শ্যালো হয়ে আসবে। এই সময়টা আমার অ্যাসিস্টেড ভেন্টিলেশন লাগে। এই সময় আমি কিছু পেইনফুল সার্জারি করতে পারবো, কিন্তু এই সময়টা খুব রিস্কি, একটু খেয়াল করতে হবে এই স্টেজের পরে যেন আর না যায়। কারণ এরপরেই হচ্ছে প্লেন 4 ইন্টারকস্টাল প্যারালাইসিস, শ্যালো অ্যাবডোমিনাল ব্রিদিং, পিউপিল ফুলি ডাইলেটেড হয়ে যাবে, তখনই আমার বন্ধ করতে হবে, কারণ আদারওয়াইজ সে মে টার্ন টু মেডুলারি প্যারালাইসিস, যেখানে কিনা পিউপিল ইজ ওয়াইডলি ডাইলেটেড, মাসেল ফ্ল্যাবি, সিজেশন অফ রেসপিরেশন, ফেইলিয়ার অফ সার্কুলেশন, পালসও স্টেডি হয়ে যাবে, বিবিও ফল করবে। এই হচ্ছে 4টা স্টেজ। আচ্ছা, ইফ আইলেশ রিফ্লেক্স যদি থাকে, পেশেন্ট হচ্ছে মার্ক সোয়ালোইং মুভমেন্ট, দেখা যাচ্ছে পেশেন্ট হচ্ছে গিলতেছে। তুমি যখন গলার দিকে তাকাবা দেখবা যে পেশেন্টের মধ্যে একটা মানে কিছু একটা গিলতেছে, ঢোক গিলতেছে। সোয়ালোইং মুভমেন্ট যখন দেখবা তখন বুঝবা যে আইলিশ রিফ্লেক্স আছে, তখন বুঝবা যে স্টেজ 2 এখনো রিচ করে নাই। পেইনফুল স্টিমুলাই দিয়ে দেখবা প্রেসার অন দ্য আপার ন্যাসাল বর্ডার অফ দ্য অরবিট, পেইনফুল স্টিমুলাইতে যখন পেশেন্ট কোনো রেসপন্স করবে না, তখন বোঝা যাবে যে স্টেজ 3 তে পেশেন্ট পৌঁছাইছে। টুকটাক ইনফরমেশন। এখানে আমি ছবি এঁকে বুঝাচ্ছি যে পিউপিলের সাইজ গুলা ছবি আছে, এগুলা রেসপিরেশন ইরেগুলার থাকে, স্টেজ অফ ইন্ডাকশনে, এক্সাইটমেন্টেও তোমার ইউজুয়াল রিয়াকশন টু লাইট পিউপিল ঠিক থাকবে, রিয়াকশন টু লাইটে তোমার কন্ট্রাক্ট করবে, রেসপিরেশন ইরেগুলার ফাস্ট, বিপি হাই। থার্ড অপারেটিভ প্রসিডিউরে পিউপিলটা মোটামুটি ঠিক হয়ে আসবে, ফিক্সড হয়ে যাবে, রেগুলেশন রেসপিরেশনটা নর্মাল, পালস টিডি স্লো, বিপি নর্মাল। তাহলে এইটা হচ্ছে আমার অপারেটিভ, থার্ড স্টেজটা অপারেটিভ। ফোর্থ স্টেজ হচ্ছে ডেঞ্জার, পিউপিল ডাইলেটেড হয়ে যাচ্ছে, রেসপিরেশন একদম শ্যালো হয়ে যাচ্ছে, উইক অ্যান্ড থ্রেডি পালস, ব্লাড প্রেশার লো। আচ্ছা, জেনারেল অ্যানেস্থেসিয়ার ক্লাসিফিকেশন, তাহলে ক্লাসিফিকেশন আমরা অলরেডি পড়ছি যে কিছু নাম। ইন্ট্রাভেনাস অ্যানেস্থেসিয়া আমরা কি দেই? ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়াটাকে আমরা মানে মেজরলি ইন্ট্রাভেনাস দিয়ে দেই। কি কি আছে? 4টা ড্রাগ আছে। কি কি? থায়োপেন্টাল সোডিয়াম, প্রোপোফল, ইটোমিডেট এন্ড কেটামিন। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ইনহেলড অ্যানেস্থেটিক। ইনহেলড অ্যানেস্থেটিকে কি কি আছে? ইউজুয়ালি গ্যাস থাকে, গ্যাসের মধ্যে আমার একদম ফুললি গ্যাস হচ্ছে তোমার নাইট্রাস অক্সাইড, অন্যগুলো হচ্ছে ভ্যাপার। হ্যাঁ, আর হচ্ছে ইন্ট্রাভেনাস তো বললাম, এগুলো হচ্ছে ইন্ডাকশনের জন্য। ইনহেলেশনের জন্য আছে তোমার যে গ্যাসের মধ্যে নাইট্রাস অক্সাইড, হ্যালোথেন এবং ফ্লুরান গ্রুপ অফ ড্রাগ, এনফ্লুরান, আইসোফ্লুরান, ডেসফ্লুরান, সিভোফ্লুরান এবং ইথার। ইথার হচ্ছে ফার্স্ট অ্যানেস্থেটিক এজেন্ট। ইথার ইথার এখন আর ইউজ করা হয় না, হ্যাঁ, অনেক অ্যাডভার্স ইফেক্ট বেশি। তাহলে ইনহেলেশনাল এবং ইন্ট্রাভেনাস এই 2 প্রকার ড্রাগই আছে। এখন ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম। এটা কি? এটা আমরা অলরেডি পড়ছি, আলট্রা শর্ট অ্যাক্টিং বারবিচুরেট। ইট ইজ ইউজড ফর একটাই ইউজ থায়োপেন্টাল সোডিয়ামে, সেটা হচ্ছে ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া। ইন্ট্রাভেনাস ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া ইন্ট্রাভেনাসলি দেওয়া হয়। কেন এই থায়োপেন্টাল সোডিয়াম, হোয়াই ইট ইজ চোজেন ফর ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া? এতগুলা বারবিচুরেট গ্রুপের ড্রাগ আছে, থায়োপেন্টাল সোডিয়াম, ফেনোবারবিটন, অ্যামোবারবিটন, সেকোবারবিটন, অন্যগুলা না কেন? হোয়াই থায়োপেন্টাল সোডিয়াম? কারণ থায়োপেন্টাল সোডিয়াম হচ্ছে আলট্রা শর্ট অ্যাক্টিং বারবিচুরেট, সো র্যাপিড ইন্ডাকশন এবং র্যাপিড রিকভারি। এটার দুইটাই কারণে, র্যাপিড ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া এবং র্যাপিড রিকভারি। ইন্ডাকশনটা কত সময় হবে? 15 থেকে 20 সেকেন্ডে এবং রিকভারি হয় 6 থেকে 10 মিনিটের ভিতরে। র্যাপিড ইন্ডাকশন কেন হয়? নেক্সট কোশ্চেন ভাইবার জন্য, যে থায়োপেন্টাল সোডিয়াম দিয়ে র্যাপিড ইন্ডাকশন কেন হয়? বিকজ ইট ইজ হাইলি
লিপিড সলিউবল ড্রাগ, হাইলি লিপিড সলিউবল। সো লিপিড সলিউবল যে ইন্ট্রাভেনাস দেওয়া মাত্রই সে কি করবে, ব্লাড থেকে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে ব্রেইনে। তাহলে ফার্স্ট ডিস্ট্রিবিউটেড অর্গান ইজ দ্য ব্রেইন। তাহলে সে ব্লাড থেকে কই চলে যায়, ব্রেইনে। এই কারণে র্যাপিড ইন্ডাকশন হয়। নেক্সট কোশ্চেন দেখো ভাইবার, এগুলো সব ভাইবার কোশ্চেন। দেন র্যাপিড ইন্ডাকশন যে হয় হাইলি লিপিড সলিউবল, আরো কিছু হাইলি লিপিড সলিউবল ড্রাগের নাম বলো। তখন তোমরা কি বলবা, থায়োপেন্টাল সোডিয়ামের পরেই হচ্ছে জিটিএন, ওপিসি। জিটিএন হচ্ছে গ্লিসারিল ট্রাইনাইট্রেট, এত লিপিড সলিউবল যে আমরা সাবলিঙ্গুয়ালি দেই। আর ওপিসি হচ্ছে এত লিপিড সলিউবল যে স্কিন দিয়ে অ্যাবজর্পশন হয়ে যায়। স্কিনে রাখলে স্কিন দিয়ে অ্যাবজর্পশন হয়। কোনো ড্রাগ, প্যারাসিটামল স্কিনে রাখলে স্কিন দিয়ে অ্যাবজর্পশন হয়, হয় না। কোনো ড্রাগ স্কিন দিয়ে অ্যাবজর্পশন হয় না এক্সেপ্ট ওপিসি। ওপিসি দেখো আমরা যখন ওপিসি পয়জনিং হয় কাপড় চোপড় সরায় ফেলতে বলি, কারণ ওই কাপড়ের মাধ্যমে স্কিনে লেগে স্কিন দিয়ে ড্রাগটা অ্যাবজর্পশন হয়ে বডির ভিতর চলে যায়। তাহলে ইটস আ হাইলি লিপিড সলিউবল। তাহলে হাইলি লিপিড সলিউবল কি কি ড্রাগ আছে, থায়োপেন্টাল সোডিয়াম, জিটিএন এবং ওপিসি। তাহলে হাইলি লিপিড সলিউবল কেন থায়োপেন্টাল সোডিয়াম, বিকজ ইট হ্যাজ থায়োল গ্রুপ ইন ইটস স্ট্রাকচার। এর স্ট্রাকচারে থায়োল গ্রুপ আছে। ঠিক আছে, এই ভাইবা কোশ্চেন গুলো আমি তোমাদের দিয়ে দিছি, তারপরে তোমরা পরীক্ষার সময় পারো না। র্যাপিড রিকভারি কেন হয়, র্যাপিড রিকভারি হয় হচ্ছে তোমার যেভাবে সে ব্রেইনে চলে গেল, র্যাপিডলি আবার ব্রেইন থেকে সে বের হয়ে যায়, বের হয়ে মাসেল এবং অ্যাডিপোস টিস্যুতে চলে যায়, এবং যেখানে তারা 100 বছর থাকতে পারে। তাহলে এই কারণে র্যাপিড রিকভারি। তাহলে র্যাপিড রিকভারি ডিউ টু র্যাপিড রিডিস্ট্রিবিউশন। এই রিডিস্ট্রিবিউশন টার্মটা তোমরা জেনারেল অ্যান্সার সাথে পড়ছো। হোয়াট ইজ রিডিস্ট্রিবিউশন? রিডিস্ট্রিবিউশন হচ্ছে প্রথমবার ডিস্ট্রিবিউশন হলো, সেকেন্ড টাইম আবার যখন ডিস্ট্রিবিউটেড এরিয়া থেকে আরেকটা ডিস্ট্রিবিউটেড এরিয়াতে গেল, সেটাকে বলছে রিডিস্ট্রিবিউশন। তাহলে হোয়াই র্যাপিড ইন্ডাকশন, হোয়াই র্যাপিড রিকভারি, হোয়াই লিপিড সলিউবল, এই কোশ্চেন অ্যান্সার গুলো আমরা পাইলাম। আজকে আমরা এই পর্যন্ত থাক। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাক, পরীক্ষা চলতেছে। ওকে, Yes, ma'am.